একটা স্নাইপারের গুলি আর যদি মৃত্যুবরণ করে আমাদের উপদেশটা, পুরো দেশ একটা মারাত্মক বিপর্যয়ে পড়বে। সংস্কারের প্রশ্নে যারা রিজিট, যারা মূল কাজ থেকে জাতিকে সরিয়ে রাখছে, এদের সঙ্গে ফ্যাসিবাদের কোনো যোগসূত্র আছে কিনা? আমাদের এই সামরিক বাহিনীর ভিতরে এখনো অনেক লুকিয়ে থাকা আওয়ামীরা রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি 50 মিনিটস অনুষ্ঠানে। সপ্তাহে 2 দিন শনি রবিবার এই অনুষ্ঠানটি নিয়ে আমরা উপস্থিতি আপনাদের সামনে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি এস এম তানভীর থাকবো আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেশের অর্থনীতি, রাজনীতি, জনসম্পৃক্ত সকল বিষয় নিয়ে। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। আজকে আমরা আলোচনার বিষয়বস্তু রেখেছি নির্বাচন ও সংস্কার কি সাংঘর্ষিক। এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দিব আপনাদের সাথে। প্রথমেই আমার বাঁ পাশে আছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং এরপরেই আছেন অধ্যাপক এম শাহেদুজ্জামান, রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনাদের দুজনকেই মাই টিভির স্টুডিওতে স্বাগত। আজকে আলোচনার বিষয়ে আমরা রেখেছি নির্বাচন সংস্কার কি সাংঘর্ষিক কিনা। তবে তার আগেই আজকে আমরা জানি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি মাই টিভি পরিবারের পক্ষ থেকে। শুরু করতে চাই জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে। এই জন্মদিন উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনিও বিএনপি নেতাকর্মী হিসেবে শুভেচ্ছা জানাতে চাইবেন। আপনার মুখ থেকে দুটি কথা শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। শুভেচ্ছা আমার সহকর্মীকে, আর যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। বাংলাদেশের শুধু না, সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের, যারা গণতন্ত্র প্রিয়, যারা মুক্ত জীবনকে উপভোগ করতে চায়, সেই পথে যারা যেতেছে, সেই পথের দিশারি হচ্ছে আমাদের শহীদ জিয়া রহমান। শুধু 71-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া এতটুকু করেননি। অর্থাৎ 71 সালের যে দিগ্ভ্রান্ত জাতি, কি হবে, কি হতে যাচ্ছে, সেই সময় যে মানুষ যখন হতাশাগ্রস্তই বলবো আমি, একদিক থেকে তারা স্বাধীনতা প্রত্যাশী, কিন্তু তাদের যিনি নেতা ছিলেন তিনি 25শে মার্চ দিবাগত রাত্রে অনেকেই বলে সুটকেস গুছিয়ে রেখেছিলেন পাকিস্তানিদের সঙ্গে যাওয়ার জন্য, যার কাছ থেকে আমরা ওই সময়ের ঘোষণা চেয়েছিলাম। কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন, কিন্তু জাতি ব্যর্থ হয় নাই। ব্যর্থ হয় না বলে শহীদ জিয়া রহমান এগিয়ে এসেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ছোট করে বললেও স্বাধীনতার ঘোষণা প্রথম অবজ্ঞা শেখ মুজিব যার সঙ্গে করেছিলেন, ছোট করেছিলেন, তিনি স্বাধীনতা ঘোষককে, মানে স্বাধীনতা যুদ্ধের পরপর এসে শেখ মুজিব ক্ষমতা নেওয়ার পরে যে কাজটি করেছিলেন, সেনাবাহিনীর চিফ হওয়ার কথা ছিল, প্রথম সেনাবাহিনীর চিফ বাংলাদেশের শহীদ জিয়া রহমানের। তিনি বয়োজ্যেষ্ঠতার দিকে, তিনি তার ব্যক্তিত্ব, তার প্রজ্ঞা, যেটা জেনারেল শফিউল্লাহ সাহেবও স্বীকার করেছিলেন, তিনিই ছিলেন তার সিনিয়র, তিনিই ছিলেন যোগ্য। কিন্তু শেখ মুজিব তাকে উপপ্রধান সামরিক বাহিনীর উপপ্রধান করেছিলেন, প্রধান করেননি। আর পরবর্তী সময় তো আমরা দেখেছি শেখ মুজিব গণতন্ত্র হত্যা করেছে, বাকশাল করেছে, তিনি নিজে সপরিবারের নিজের কৃতকর্মের জন্য বিদায় নিয়েছেন। আবার শহীদ জিয়া রহমান বহুদিলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন, সকল সংবাদপত্র ফিরিয়ে দিয়েছেন, এবং একসময় তিনি খুব সংক্ষিপ্ত 10 বছরের মধ্যে যে কৃতিত্বপূর্ণ বাংলাদেশ নির্মাণে যে ঘটনা তৈরি করেছিলেন, তার জন্যে জাতি এবং বিশ্ববাসী তার কাছে কৃতজ্ঞ। আমি মনে করি যারা গণতন্ত্র প্রেমী, আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে। তাকে যদি অনুসরণ করা যায় তাহলে দেখা যাবে যে নির্বাচন এবং সংস্কার এটার কোনো সাংঘর্ষিক ব্যাপার না। আমি কিসের জন্য জাতিকে নির্বাচন দেব, কোন লক্ষ্যে দেব, প্রয়োজনীয়তাটা কি, এইগুলো যদি আমি চিন্তা করে দেখি তাহলে বুঝবো সংস্কারটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি উদ্যোগ। সেই উদ্যোগের চূড়ান্ত পরিণতি হচ্ছে একটা নির্বাচিত সরকার, এবং সেই নির্বাচিত সরকার আসতে পারে নির্বাচনের মধ্য দিয়ে। আমি যদি সেই নির্বাচন যত প্রলম্বিত করব, যত দেরি করব, যে কোনো কারণেই হোক, গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ তত প্রলম্বিত হবে, তত দেরি হবে। এই দেরি হওয়ার কারণে অনেক দুর্ঘটনা জাতির মুখোমুখি হতে পারে। যেমন এখন প্রত্যক্ষভাবে দেখা যাবে যে বাজারে আগুন ধরার যে প্রসঙ্গটি, নির্বাচিত সরকার থাকলে এটি
হতো কিনা সন্দেহ আছে। আইন শৃঙ্খলা প্রশ্নে যেভাবে চলছে এইভাবে চলতো না। বাংলাদেশে প্রশাসনের ক্ষেত্রে যেটা হাসিনা রেখে গেছেন, শেখ হাসিনা, সেটাই আছে। আইন শৃঙ্খলা বাহিনী খাতে উনি যেটা রেখে সেটাই আছে। মানে পরিবর্তনের জন্য যে গণঅভ্যুত্থান, সেই পরিবর্তন মানে শুধু নামে মাত্র। একটা সরকারি গেছে, তার মন্ত্রী পরিষদ গেছে, তার কাছে দুর্নীতিবাজ এমপি বা লুটেরা কিছু ব্যবসায়ী গেছে, আর যেমন বাংলাদেশ থাকা সেটা সেইভাবেই আছে। এটা পরিবর্তন করতে হলে পরে নির্বাচনের মধ্য দিয়ে জনমতের প্রতিফলন, অর্থাৎ নির্বাচিত সরকার আসতে হবে। এটি যদি না করা যায় তাহলে বুঝতে হবে যে আমরা পিছনের দিকে যাচ্ছি। এবং এটিকে কেউ কেউ দাঁড় করাচ্ছেন যে আগে সংস্কারটা না হলে অনেক ক্ষতি হয়ে যাবে। মানে আমি জানি না কি ক্ষতি হয়ে যাবে। আমি মনে করি সংস্কারের প্রশ্নে যারা রিজিড, যারা মূল কাজ থেকে জাতিকে সরিয়ে রাখছে, এটা পক্ষান্তরে কেন জানি আমার মাঝে মাঝে মনে হয় এদের সঙ্গে মানে ফ্যাসিবাদের কোনো যোগসূত্র আছে কিনা, এটা আমার কাছে মনে হয়। সেই কারণে আমি বলি যে সময় ক্ষেপণ না করে যৌক্তিক যে সংস্কারের প্রয়োজন সেইটুকু করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। জি, ধন্যবাদ। ফিরবো আপনার কাছে অধ্যাপক এম শাহাদুজ্জামান। আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান বলেছেন নির্বাচন এবং সংস্কার পাশাপাশি চলবে। এর মধ্যে বিভিন্ন ধরনের আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মন্তব্য, তাদের কথায় মনে হচ্ছে যে সংস্কারকে কেন্দ্র করে নির্বাচন আসলে পিছিয়ে যাচ্ছে। তো এমন পরিস্থিতিতে আসলে নির্বাচন সংস্কার সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে কিনা? ধন্যবাদ। প্রথমেই আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে প্রতি। এটুকু না বলে পারছি না যে আমার তারুণ্যের জীবনে যখন প্রথম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করি, আমাদের সাবজেক্ট ইন্টারন্যাশনাল রিলেশনসে আমি আবার আমার 1 বছর সিনিয়র, আমরাই প্রথম অনার্স ব্যাচের, এবং আমরা প্রথম স্থান অধিকার করে বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে। তারপর তার আহ্বানে উনি যখন বিস সৃষ্টি করলেন, আমরা চলে গেলাম, আমরা দুজনেই চলে গেলাম বিসে জয়েন করলাম তারই আহ্বানে, তারই ইচ্ছায়। এবং তারপর আমরা দুজনেই সরাসরি, আমি এবং আমার একজন কলিগ, আমরা রাতের বেলায় প্রায় সপ্তাহে 2 দিন 3 দিন 79, 80, 81-এ তার মৃত্যু পর্যন্ত তার এত সান্নিধ্যে এসে তাকে এই ইরান ইরাক যুদ্ধ সম্পর্কে যে ব্রিফ করতাম এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে ব্রিফ করতাম। আমার জীবনে তিনি ছিলেন এক মহানায়ক, এবং আমি আমার পুরো জীবনটাই তিনি পাল্টে দিয়েছিলেন। কারণ তার যে আগ্রহ ছিল এবং এই যে তারুণ্যের প্রতি তার যে আকর্ষণ, এবং আমি একজন নবীন শিক্ষক, তার কাছ থেকে উনি যে সরাসরি কথা বলতে পারবেন, যে ওনার যে কথাগুলো উনি প্রশ্ন জিজ্ঞেস করা যেটা সম্ভব নয় সেটা আমাদের মতো বয়সের কাছ থেকে ক্ল্যারিফাই করা, তার মানে বিভিন্ন মন্তব্য, এটা আমার সারা জীবন মনে থাকবে। এবং আমি খুবই দুঃখ করে বলছি যে তার মৃত্যুটা বাংলাদেশের জন্যই শুধু না, আন্তর্জাতিক বিশ্বের জন্য একটা বড় ক্ষতি হয়েছে। তিনি যদি বেঁচে থাকতেন, আমার বিশ্বাস যে বাংলাদেশের পরিধি আরও বৃদ্ধি পেত। আজকে হয়তো আমরা আসাম, নর্থ ইস্ট ইন্ডিয়া এবং এই যে আরাকান, এগুলো হয়তো আজকে আমাদের থাকতো। তার ওই ধরনের রাষ্ট্রনায়ক চিন্তাধারা ছিল। জিও পলিটিক্সে উনি ছিলেন রাজা, জিও পলিটিক্যাল গেমে, এবং ভারতকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই পথ তিনি অসাধারণ মেধার মাধ্যমে তৈরি করেছিলেন। যাই হোক, এ কথার সময় যেহেতু কম, তো আমি আপনার প্রশ্নের উত্তরে আসি। যে এখন দেখেন, আমি সম্পূর্ণ একমত আমার বন্ধু সাথে যে নির্বাচন যত তাড়াতাড়ি হওয়া যায় ততই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি হয়। কিন্তু আমি একজন নিরাপত্তার ছাত্র হিসেবে আমার এখানেই ভয়টা হচ্ছে যে আমরা একটা ভয়াবহ সংকটের মাধ্যমে আছি। যে এই যে প্রায় যে আগেকার যে সন্ত্রাসী গোষ্ঠী যাদেরকে সরানো হয়েছে, এবং যে মহিলা যাকে আমি বলবো পৃথিবীর জন্য একজন অন্যতম সর্বনাশা মহিলা, হুমকি, এবং আক্ষরিক অর্থে তার সাথে একমাত্র কম্পেয়ার করা যায় ওই বিনা সিকরি, যিনি ঢাকায় রাষ্ট্রদূত ছিলেন। একেবারে একই ধরনের নেচার, মিথ্যাচার, চরম দুশ্চরিত্র। এবং আমি এখানে এটাই ভয় পাচ্ছি যে এই যে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা, এরা এখনও
দেখেন ওই যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রধান, যার দায়িত্ব হচ্ছে চিফ অ্যাডভাইজারকে দেখা, তারই ভাড়া বাড়িতে বসুন্ধরায় ধরা পড়লো আওয়ামী লীগের এক বড় নেতা, খুনির চার্জ যার বিরুদ্ধে। এখন এই ভদ্রলোক বলছে যে আমার ভাড়াটে কে থাকে না থাকে আমি তো জানি না। এখন যদি ছাত্র দলের ছেলেরা জানতে পারে, পুলিশ জানতে পারে ওনার বাড়ি, উনি এত বড় একজন দায়িত্বশীল গোয়েন্দা বাহিনীর ব্যক্তি, তার বাড়িতে দীর্ঘ সময় একটা আওয়ামী লীগের খুনি নেতা থাকছে উনি জানেন না। এই জন্যে আমার সবচেয়ে বড় ভয়। দেখেন আমি মনে করি যে আমাদের পুরা গোয়েন্দা বাহিনী, এই যে এতগুলো রিফর্মস হয়েছে, বিভিন্ন ইনস্টিটিউশনস চেক করা হয়েছে, কিন্তু সামরিক বাহিনী, স্পেশালি সামরিক গোয়েন্দা বাহিনীকে পুরা স্ক্রুটিনাইজ করার কোনো ব্যবস্থাই রাখা হয় নাই। এবং আমি একজন নিরাপত্তার বিশ্লেষক হিসাবে আমি আশা করেছিলাম, যেহেতু প্রতিরক্ষার দায়িত্ব প্রধান উপদেষ্টার হাতে এবং যেহেতু এই যে ডিজিএফআই নামক যে সংস্থা, এটার দায়িত্ব তার হাতে, দীর্ঘ সময় এই আওয়ামী শাসন ইন্টেলিজেন্স মেশিনারিটাকে একেবারে পারভার্টেড ফর্মে নিয়ে গিয়েছে। তো আমি যেহেতু ইন্টেলিজেন্স পড়াই, আমি সামরিক বাহিনীর অফিসারদেরকেও ইন্টেলিজেন্সের উপর পড়িয়েছি প্রায় 1980 থেকে 82-83 থেকে দীর্ঘ সময়। আমার এটা বলা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, যে ডিজিএফআইকে অবশ্যই রিফর্মসের আওতায় আনা উচিত ছিল এবং প্রধান উপদেষ্টার এটা দায়িত্ব, এখনও এটা সম্ভব, যে এই ঘটনা ঘটেছে এটা কিন্তু তার জীবনের জন্য হুমকি। যে এই যে তার এসএস ফোর্সের চিফ, তারই বাড়িতে একজন আওয়ামী খুনিকে ধরা হলো, এটা তো হু ইজ লুকিং আফটার হিজ সিকিউরিটি? একটা স্নাইপারের গুলি আর যদি মৃত্যুবরণ করে আমাদের উপদেষ্টা, পুরো দেশ একটা মারাত্মক বিপর্যয়ে পড়বে। আপনার চিন্তা করলে এই জন্য আমার মনে হয় আমাদের এই সামরিক বাহিনীর ভিতরে এখনও অনেক লুকিয়ে থাকা আওয়ামীরা রয়েছে। এদের যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের কোনো অ্যারেস্ট করা হয় নাই, কোনো শাস্তি দেওয়া হয়নি। যদি সিভিলিয়ানসদের ধরা হয় তাহলে সামরিক বাহিনীর এদেরকে ধরা হবে না কেন? এদেরকে বিচারের সম্মুখীন করা হবে না কেন? আর ডিজিএফআই এটা এমন একটা ইনস্টিটিউশন যে জাতির চোখ ও কান, বুঝছেন, বিদেশের যত গোয়েন্দা সংস্থার যোগাযোগ রাখা, কাজ করা, এই যে রোহিঙ্গা প্রবলেম, এটা আমাদের অনেক দূর সলভ হওয়ার পথে থাকতো যদি এই ডিজিএফআই তার প্রফেশনাল দায়িত্ব পালন করে আরাকান আর্মিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতো, যোগাযোগ করত। এটা তাদেরই দায়িত্ব, তারা কিচ্ছু জানে না, কিচ্ছু করে নাই। এবং আমি অবাক হয়ে যাই, আমি ডিজিএফআই এর সাথে সম্পৃক্ত ছিলাম কারণ আমার ছাত্ররা সেখানে ছিল। দুইটা ডিজিএফআই প্রধান, ওই যে সাইফুল আবেদিন, $1 বিলিয়ন চুরি করে ভার্জিনিয়াতে থাকছে, তার মির্জাপুর ক্যাডেট কলেজের বন্ধুরা তার সাথে, কেউ তার সাথে যোগাযোগ রাখে না। এবং নবম 24 ইনফ্যান্ট্রি ডিভিশনের কমান্ডার ছিল, তার রিটায়ারমেন্টের 2 দিনের ভিতরেই সে আমেরিকায় পালিয়ে গেছে। এবং কতখানি যে ক্ষতি করে গেছে গোয়েন্দা বাহিনী। তারপরে আমার ফৌজদারহাটের আকবর, ও আমার 13 বছরের জুনিয়র, এও ছিল আরেক কুকর্ম। এদের দুজনকে একজনকে ধরা হয় নাই, অথচ এরা অ্যাবসলিউটলি ডিস্ট্রয় করেছে। এদের কোর্ট মার্শালে এমন বিচার হওয়া উচিত, যদি হাসিনার বিচার হয় এবং যদি এই যে আওয়ামী লীগের যত সব বড় বড় গুন্ডা, এদের তো যদি বিচার হয়, এরা তো ডিজিএফআই সহ এবং আওয়ামী লীগ সহ এরা কিন্তু, এদের শাস্তি কি, এরা এই দেশটাকে আরেকটা দেশের হাতে তুলে দিচ্ছিল। তো যারা আসলে এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের বিষয় তো আছেই। বর্তমানে আপনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? এটাই তো জাতীয় নিরাপত্তার বর্তমান বাস্তবতা। আজকে এদের বিচার না হওয়ার কারণে পুরা ইন্টেলিজেন্স মেশিনারি অ্যাবসলিউটলি আনসার্টেনটিতে থাকার কারণে বর্তমানে নিরাপত্তা ক্ষেত্রটা একেবারে অনিশ্চিত। আপনি দেখেন এখন এই যে আওয়ামী একটা সন্ত্রাসী বাহিনী, এরা শোনা যায়, এটা একেবারে পাবলিক পারসেপশন, আপনি এই গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলেও বলবে যে এরা রেগুলারলি মিট করে, প্লট করে, প্ল্যান করে এবং যে কোনো সময় যদি সরকার দুর্বল হয় বা হয়, এরা কিন্তু এই দেশে পুরা পট পাল্টে দিতে পারে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট ক্ষমতায় আসলে এরা এত মারাত্মক একটা শক্তি, এরা তো পলিটিক্যাল পার্টি না, ইটস অ্যাবসলিউটলি এ ক্রিমিনাল টেররিস্ট অর্গানাইজেশন। তাদের যে এই যে টেররিস্ট পাওয়ার, সেটা কিন্তু তারা একটা দেশকে উল্টে দিতে পারে। এবং এই জন্যে দেশের নিরাপত্তা সংস্থাগুলো, আমলাতন্ত্র, সামরিক বাহিনী অ্যাবসলিউটলি ক্লিনড আপ হতে হবে। ক্লিন আপ না করা পর্যন্ত এই দেশে কোনো ইলেক্টেড গভর্নমেন্টের
স্বাভাবিক অস্তিত্ব, কারণ বিএনপি হচ্ছে একটা স্বাভাবিক ভদ্রলোকের দল, এবং অন্যান্য দলগুলোও কিন্তু, আমি তো বলবো ইসলামিক পন্থী দলগুলোও কিন্তু তারা কনস্টিটিউশনাল মেকানিজমে বিশ্বাস করে, এরা স্বাভাবিক পার্লামেন্টারি প্র্যাকটিসে বিশ্বাস করে। আমরা এখন এমন রিফর্মস আনছি অত্যন্ত সভ্য, যে দুবারের বেশি একটা প্রাইম মিনিস্টার থাকবে না, হেলদি অপোজিশন থাকবে, সবাই তার ভোট দিতে পারবে, অত্যন্ত সভ্য একটা ভবিষ্যতের কথা আমরা চিন্তা করছি, এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টেবিলিটি আসুক। কিন্তু আপনি যদি এই নিরাপত্তা ব্যবস্থা, স্পেশালি দেশের ইন্টেলিজেন্স মেশিনারি, একে যদি অ্যাবসলিউটলি সুস্থ না করেন, অ্যাকাউন্টেবল না করেন, এবং যারা এই দেশের নিরাপত্তাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্টের সম্মুখীন না করেন, সর্বোচ্চ শাস্তির সম্মুখীন না করেন, স্পেশালি যারা ইন্টেলিজেন্সের দায়িত্ব ছিল, এরা যে কত ভয়ঙ্কর বিট্রে করছে, তাহলে তো ভবিষ্যতেও এই প্রক্রিয়া চলবে। তাহলে আপনি বলছেন যে আসলে এই নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যেও একটি সংস্কার প্রয়োজন। অ্যাবসলিউটলি সরকার। এবং আমি একজন, আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে রাজনৈতিক দলগুলোর ঐকমত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না, এবং এই সংস্কার কার্যক্রম চলতে থাকবে, নির্বাচিত সরকার সেই সংস্কার কার্যক্রম করবে। এবং অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বলা হয়েছিল সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর সেই প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে বসা হবে। তাহলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কোন কমিশনের কোন সংস্কারগুলো আসলে নির্বাচনের আগে প্রয়োজন, এবং যেমনটি বলছিলেন অধ্যাপক এম শাহাদুজ্জামান, আসলে এই নিরাপত্তা বাহিনীর সংস্কারগুলোও প্রয়োজন আছে, তবে এই নির্বাচনের আগে এই সংস্কারগুলো কতটুকু গুরুত্বপূর্ণ আসলে আপনি মনে করেন? সংস্কারের সঙ্গে দ্বিমত নাই, কিন্তু পদ্ধতি এবং প্রক্রিয়াটা যেটা চলছে, আমরা ইতিমধ্যে 5 মাস অতিক্রম করে ফেলেছি, 5.5 মাসের কাজ আমরা চলছি। তো দৃশ্যমান যে সংস্কারগুলো হওয়ার দরকার ছিল ক্ষমতা পরিবর্তন হওয়ার পরে, সেগুলো খুব বেশি হয়েছে এটা আমার কাছে মনে হয়নি। 2 হচ্ছে, এই সংস্কারগুলো যাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করি না, আমাদের মহাসচিব যেটা বলেছেন যে আলোচনার সাপেক্ষে আমরা এটাকে গ্রহণ করতে পারি, অর্থাৎ সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে। এটা তো মানে এই সরকারই তো সকল রাজনৈতিক দলেরই প্রতিনিধিত্ব করছে। তাহলে কি আলোচনা করে প্রতিবেদন দেওয়া হবে এমনটি বলা হচ্ছে, নাকি প্রতিবেদনের পর আলোচনা করা হবে? আসলে প্রতিবেদনের পরে বা আগের প্রশ্নটা, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হৃদ্যতা, আন্তরিকতা, সম্পর্ক, এটার উপরে ভিত্তি করে কিন্তু সংস্কারগুলো এগোতে পারে। এখন আমি রাজনৈতিক দলগুলো 20-25 মিনিট হাই হ্যালো করে চাটা খাই উঠে পড়লাম, এটা তো কোনো মানে আলোচনা, বরঞ্চ আমি মোবাইলে যদি আমি কথা বলতে পারি তাৎক্ষণিকভাবে, প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, তাহলে আরো ভালো হয়। এমনও আছে যে মানে ওই যে প্রতিবেদন মানে এমন সময় গেছে পৌঁছেছে যে প্রতিবেদনের নিয়ে তারা যে আলোচনা করবে সেই সময়টা, মানে একটা পার্টি মানে তো একজন ব্যক্তি না, মানে তার একটা ফোরাম আছে, যে কোনো প্রস্তাব হয়তো মহাসচিবের কাছে গেলেন, তার সর্বোচ্চ নীতি নির্ধারণের মিনিমাম, আর নির্বাহী কমিটি ডাকলে তো আরও সময় লাগে। তো এর সঙ্গে আলোচনার পরে তো সে সরকারের সঙ্গে জানাতে পারে যে কি ঘটনা, সেই সময়টা তো দরকার। কিন্তু আমার কাছে যে প্রসঙ্গটিটা মনে হচ্ছে যে যাই এখানে আলোচনা হোক না কেন, তার গ্রিন সিগন্যাল না থাকলে আগামী পার্লামেন্টে এগুলো তো অনুমোদনের প্রশ্ন দেখা দেবে। সরকারের কার্যক্রম তো অনুমোদন আগামী পার্লামেন্ট, নির্বাচিত পার্লামেন্ট করবে। তো এখন সেই পার্লামেন্টার মোটামুটি যারা আসবে, আমরা তো কম বেশি জানি, তাদের সঙ্গে যদি একটা মত বিনিময় থাকে তাহলে কাজটা খুব সহজ হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। এখন একটা জিনিস আমি কথা বলি যে সরকারের থেকে হঠাৎ করে বলে বসা হলো যে 17 বছর করব, মানে ভোটার ন্যূনতম বয়স ভোটার তালিকা, প্রার্থী ন্যূনতম 21, মানে ইন্টারমিডিয়েটের ছেলে প্রার্থী হতে পারবে, মানে এরকম। ইউনিভার্সিটি গেছে কি যায় নাই। তো আমরা এই জিনিসগুলো সেটেলড ইস্যু, কিন্তু আমার এখন এটা নিয়ে কেউ কথা বলেনি, এমন একটা রাজনৈতিক দলও কথা বলেনি, কিন্তু সরকার প্রধান হিসাবে বা সরকারের মধ্য থেকে এইসব কথাগুলো আসছে। মজার ঘটনা হচ্ছে এই সবগুলো রাজনৈতিক ইস্যু, তারা কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এই ধরনের ঘটনা, এই মানে উপদেষ্টা মল্লিক আমার চোখে পড়ে নাই।
ব্যবসা শেখার জন্য বিখ্যাত ব্যবসাদার ওখানে আছে, একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আছে। ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আর রাজনীতিবিদ এক জিনিস না। ওইটা নিয়ে যদি আমি কথা বলি তো সংকট বাড়তে থাকবে, সংকট কমবে না। মানে এই প্রার্থীর ব্যাপার, এটা সাংবিধানিক একটা ঘটনা। আমি বললাম আর হয়ে গেল এমন কোনো ঘটনা না, কিন্তু বরঞ্চ নির্বাচন কমিশনকে আরও বেশি শক্তিশালী, আরও বেশি স্বাধীনতা, আরও বেশি ইফেক্টিভ করার দরকার। সেটা হচ্ছে নির্বাচন কোন সময় হবে তারা সরকারের ইচ্ছার মধ্যে হোক, কিন্তু সিদ্ধান্তটা কার্যকর তো করবে নির্বাচন কমিশন। তার সঙ্গে সরকারের এই সব ঘটনা নিয়ে আমি অন্ততপক্ষে আলোচনা দেখছি না, খালি সংস্কার সংস্কার সংস্কার। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে সরকারের আগে সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়। আমার কাছে স্পষ্ট না, সংস্কারের মধ্যে জাতিকে ঢুকাই ফেলে। সংস্কার কি জিনিস আমি বুঝতে পারছি না। গণ অভ্যুত্থানের আগে পরে কোনো সংস্কার বলে কিছু ছিল না। সরকার পরিবর্তন মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানে সিঁড়িটা হচ্ছে নির্বাচন। কেউ কেউ এখন নির্বাচন দেখে জল আতঙ্কের মতো মানে লাভ দিয়ে উঠছে যে নির্বাচনের কথা যারা বলে তারা গণশত্রু। আমি জানি এটা কি ধরনের কথা। এটা শেখ হাসিনা বলতো যে তার সরকারই একমাত্র সরকার যেটা নির্বাচিত সরকার। সেও তো নির্বাচনকে তার মতো করে প্রয়োগ করছে, কিন্তু এখন যারা গণতান্ত্রিক বলে দাবি করছে, অভ্যুত্থানের নেতা হিসাবে নিজেদেরকে প্রমাণ করছে, তারা আবার নির্বাচনে যারা কথা বলছে তারা গণশত্রু বলে চিহ্নিত করছে। এটাও আমার কাছে মনে হয়েছে রাজনীতি, নির্বাচন, সংস্কৃতি এগুলো সম্বন্ধে ধারণা না থাকা। কারণ জানে যে নির্বাচন করলে মানে জামানত বলে একটা জিনিস আছে, নির্দিষ্ট পরিমাণ ভোট পেলে যে টাকা জমা দেয়, হেরে গেলে ওইটা ফেরত পাওয়ার। আর যদি ওই জায়গা না থাকে, ওই যে টাকা জমা দেয় ওটা ফেরত পাওয়া তো মানে দুঃখজনক। তাহলে সে একেবারে জামানত হারা হয়ে যাবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এইসব জিনিসগুলো প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা উপদেষ্টা আছেন তাদেরকে ভাবতে হবে যে তারা যখন ক্ষমতা নিয়েছিলেন, তারা যে জনপ্রিয়তার সঙ্গে নিয়েছিলেন, 5.5 মাসে তারা কোন জায়গায় এসে দাঁড়িয়েছেন আমার মনে আমার থেকে তারা কম জানেন না, কম বোঝেন না। তো সেই জায়গাটা একটু মাথার ভিতর নিলেই এটা বুঝতে পারবেন। জি, ধন্যবাদ অধ্যাপক এম শাহাদুজ্জামান। আসলে আমরা 5ই আগস্টের পরে যে সরকারের ক্ষমতা এবং জনপ্রিয়তার কথা যেমনটি বলছিলেন জনাব শামসুজ্জামান দুদু, আসলে ওই জনপ্রিয়তা থেকে কি সরকার বিচ্ছিন্ন হয়েছে? আরেকটা বিষয় যদি আমি বলি, আসলে এই সংস্কার নিয়ে যে কথাগুলো হচ্ছে, এখন সংস্কার প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা হবে এবং রাজনৈতিক দলগুলো একমত না হলে তখন আসলে কি হবে? আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে তো রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে, তাহলে এই সংস্কার প্রস্তাবনাগুলি রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে যদি না হয় তাহলে সেটি তো আর বাস্তবায়ন ভবিষ্যতে হবে না, পরিবর্তন হবে। তাহলে এই মুহূর্তে আসলে কি করা উচিত? দেখেন, এইসব অ্যান্টিসিপেশনগুলো থাকবেই, কারণ মানুষ তো মানবিক চরিত্র, সবসময় দেখবে যে তার দৃষ্টিতে তার স্বার্থে কোনটা আগে আসে। আমরা মোরাললেস বাংলাদেশে এখন আমরা যে একটা জাতি হিসাবে একটা ঐক্যমত্য অর্জন করেছি ওভারঅল, এই সন্ত্রাসী আওয়ামী গোষ্ঠীদেরকে বাদ দিয়ে বাকি যে বাংলাদেশের জনবল, হ্যাঁ, আমরা কিন্তু ইনোভেটিভ হতে পারি। হ্যাঁ, এই যে বাধার কথা বললেন, বাধা সম্পর্কে যে আমরা সচেতন, এতেই কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়। সচেতন হওয়ার অর্থই হচ্ছে আপনি সলিউশনের দিকে আগাবেন। দেখেন, কতগুলো ঘটনাই কিন্তু আমাদেরকে চোখ খুলে দেয়, এমন ডেভেলপমেন্ট, এমন এই যে যেমন এই দুটা বড় সংস্কার যেটা এই এখন ইলেকশন হতে হলে যেটা যার সাথে সম্পৃক্তটা, একটা হচ্ছে যে মারাত্মক দুর্নীতি, আরেকটা হচ্ছে যে আমাদের ভূ রাজনৈতিক নিরাপত্তা। দুর্নীতির ক্ষেত্রে যে টিউলিপ যে তাকে চাকরিচ্যুত করা হলো, ধরা হলো, এবং ওই যে রাশিয়ান যে পদত্যাগ করেছেন আমরা দেখেছি আসলে, এটা ইট উইল আনলিশ এ সিরিজ অফ ইভেন্টস। এটা একটা ঈশ্বর কর্তৃক এমন একটা ধারণা যে এই আমাদের এই ডাইনি হাসিনার যে দুর্নীতি, এটা এখন আন্তর্জাতিককরণ হয়ে যাচ্ছে এর ফলে, যে ভারত যে তাকে ফেরত পাঠাতে চাচ্ছে না। এখন ঘটনা প্রবাহ এমনভাবে যাবে, আমাদের দেখতে হবে যে এই যে এখন আগামী কয়েকদিনের ভিতরেই ব্রিটিশ ইন্টেলিজেন্স রাশিয়ান কানেকশনটা বের করে ফেলবে, এবং যখন এটা ক্লিয়ার হবে যে $3 বিলিয়ন
সে নিজে নেগোশিয়েট করেছে ইয়ের সাথে, যেটা স্পেকুলেট করা হয়, এবং তারপরে আমেরিকা থেকে সিগন্যাল দেওয়া হয়েছে, তাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে এই ইয়ে সম্পর্কে, জয় সম্পর্কে। আমরা আশা করব, আমার যেটা আন্তর্জাতিক সম্পর্কের একজন ছাত্র হিসাবে যা মনে হয়, ভয় হয় যে তুলসী গ্যাবার্ড এখনো কিন্তু অ্যাপ্রুভড হয় নাই সিনেটে, কিন্তু তার নটোরাইটির ব্যাপারে, তার যে অবসেশন টুয়ার্ডস ইন্ডিয়া অ্যান্ড হিন্দুইজম, এ সম্পর্কে আমেরিকান কংগ্রেস অলরেডি জ্ঞাত। বাংলাদেশের দিক থেকে চাপ সৃষ্টি করতে হবে, কোনোভাবেই যেন তুলসী গ্যাবার্ড এই হাসিনার ফ্যামিলিকে কোনোভাবে প্রভাবান্বিত করে ইন্টেলিজেন্সের প্রক্রিয়াকে যেন অন্য পথে না নেয়। এবং যদি এই জয়ের ইনভলভমেন্ট, যেটা অর্ধেক প্রায় আমেরিকানরা এখন জানে, তার উপর অনেক রেস্ট্রিকশনস অলরেডি ইম্পোজড, বাকিটা যখন হয়ে যাবে তখন এই হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়ার পথ খুলে যাবে। এবং একবার যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পর বাংলাদেশ উইল বিকাম এ হিউজ কেস স্টাডি, যে কারণ এটা অলরেডি কিন্তু সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইয়ে হয়ে, মানে অ্যামাউন্টসগুলো স্ট্যাগারিং, বিলিয়নস অফ ডলার, কয়েক হাজার হাজার কোটি ডলার এক একজনে সরিয়েছে। তাইলে চিন্তা করেন যে বাংলাদেশে কত টাকা ছিল, কত গরিব মানুষ মিডল ইস্টে কাজ করে কি পরিমাণ টাকা আনছে। এখন এই ওয়ান্স হাসিনা, আমার মনে হয় আমাদের এটা এখন আমি সামনে দেখব যে যেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন মিলে তাদের ইন্টেলিজেন্স কমিউনিটি হাসিনা, জয় এবং এই শেখ মুজিবের ফ্যামিলির করাপশনটা এমনভাবে ইন্টারন্যাশনালি এক্সপোজ করে, এবং এটা কিন্তু 2-3 বছর আগে থেকেই প্রস্তুতি চলছে। আমেরিকানরা কিন্তু অনেক আগেই বলেছে, প্রচুর এভিডেন্স তারা সংগ্রহ করেছে গত 3 বছরে, এবং এই যে খুনগুলো হয়েছে, এগুলো কিন্তু ওয়েস্টার্ন যারা এইড ওয়ার্কার্সরা কাজ করছে বাংলাদেশে, প্রচুর এভিডেন্স অলরেডি পাঠিয়ে দিচ্ছে। কাজে এগুলো কিন্তু একটা চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। চিন্তা করেন, এই যে পিটার হাস কিন্তু একটা শ্যাডো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢাকায় আছে, হি ইজ ওয়ার্কিং। তারপর আপনার আরেকজন চায়নাতে যে অ্যাম্বাসেডার, তাকে বাদ দিয়ে এমন একজন মহিলাকে পাঠানো হয়েছে যে এই ধরনের সিভিল ওয়ার হওয়ার সম্ভাবনা, ব্লাডশেডের দিকে যাওয়ার সম্ভাবনা, এইসব সিচুয়েশনে শি ওয়াজ দেয়ার। কারণ অনেক কিছু কিন্তু ওরা আমাদের চেয়ে আরো অনেক বেশি জ্ঞাত, অনেক বেশি ইনভলভ, অনেক বেশি পারদর্শী আসলে। এবং এই যে আমরা যেভাবে দেখছি না, আমরা ফিউচারটা প্ল্যান করছি, বাইরে থেকে কিন্তু অন্য আরো অনেক অ্যান্টিসিপেশন রয়েছে যেগুলো আমরা জানি না। এবং আমি আশা করব যে এই দুটো জিনিস, একটা হচ্ছে করাপশনটাকে একেবারে, আমাদের বাংলাদেশের টাকাটা যেন ফেরত আসে, খুব কম এমন ঘটে, কিন্তু এইরকম ঘটার সম্ভাবনা। আর আরেকটা হচ্ছে ভারতীয় হুমকি, আমাদের উত্তরবঙ্গে শিলিগুড়ি করিডোর, ওইখানে তাদের জেনারেলসরা বারবার হুমকি দেয় যে এরা আলাদা করে দেবে। এই জন্য চীনের সাথে আমাদের একটা স্থায়ী তিস্তা ব্যারেজের সম্পর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, ভারত সীমান্তবর্তী কিছু বিশৃঙ্খলা হচ্ছে, সেগুলো নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি যে এই টুকটাক সমস্যা লেগে আছে, যেমন বাংলাদেশি কৃষকরা ঘাস কাটতে গিয়ে ধান কেটেছে এরকম, বা গম কেটেছে এরকম অভিযোগ করা হচ্ছে, ভারতীয়রা এসে বাংলাদেশে আম গাছ কেটে ফেলেছে। আসলে এইগুলো ইস্যুগুলো খুবই সামান্য হলেও কিন্তু টুকটাক সমস্যা লেগেই আছে। আসলে এই সমাধানগুলো কিভাবে সমাধানের পথে যাওয়া যায়? আসলে এটা হলো আমার বিবেচনায়, আমি যতটুকু বুঝি, যতটুকু দেখছি 53 বছরে ভারতে এই খুচাখুচি করে আমাদেরকে মানে নতশির করতে চাচ্ছে, যেটা মানে গত 16 বছর ধরে যে ওরা যা খুশি তাই করেছে আর আমরা সব কিছু সয়ে গেছি। কারণ সেই সরকার ব্ল্যাঙ্ক চেক দিয়েছিল ইন্ডিয়াকে, যা খুশি যত খুশি মারে, মানে বর্ডারের তার নিজের ভূখণ্ডের মধ্যে, বাংলাদেশিরা তার নিজের ভূখণ্ডের মধ্যে আছে, তারা গুলি করে মারছে। গেছে চিকিৎসার জন্যে বা অন্য কোনো আত্মীয়তা করার জন্য, তাদেরকে মেরে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখছে, যে অবৈধভাবে গেছে। এই যে ফেলানির কথা বলছে আমি, যে একটা কিশোরী মেয়ে, সে এমন কি করছে যে তাকে কাঁটাতার বেড়ে, মানে গুলি করে মেরে কাঁটাতারে ঝুলিয়ে রাখতে, ওইটুকু মেয়ে ওই কাঁটাতার পার হতে পারে না, তাকে হত্যা করা হয়েছে রীতিমতো। এবং যে হত্যা করছে নিহত, মানে তার বিচারে পুরাপুরি ভারতীয় কোর্ট, লক্ষণীয় বিষয় যে খুনের একটি বিষয়কেও তারা একেবারে ছাড় দিয়ে দিয়েছে। তো এরা আসলে মুখোশধারী, এরা হলো মানবতার, আমার বিবেচনায় একেবারে শত্রু যে সরকার এখন আছে। যেমন বাংলাদেশের একটি মানুষ ভারতে গিয়ে চিকিৎসা করে, বিনা পয়সা করে না, ভিসা নিয়ে গিয়েই করে,
অথচ কি অমানবিক ব্যাপার, তার হয়তো 1 মাস 2 মাস পরে এটাকে রেগুলাইজ করতে হয়, দেখাতে হয়, এই ফলো আপে যেতে হয়, Follow up এ যেতে হয়। পর পরই। যেতে পারবে না, গেলে হোটেলে থাকতে দিবে না, আমাদেরকে খেতে দিবে না। ভাবা যায় এটা? ফ্রি অফ কস্টে কিন্তু হোটেলে থাকে না, ভাতও খায় না, পয়সা দিয়ে খায়। এখন যখন স্বাভাবিক কারণ আমাদের এদিককার মানুষ কম যাওয়া শুরু করেছে, পর্যটনের ক্ষেত্রে ভিসা নেই, কম যাওয়া শুরু করছে, আমরা রিপোর্ট পাচ্ছি ওখানে হাহাকার উঠছে এক ধরনের ব্যবসায়ী মলে। তারা এখন বলছে যে আসো ভাই, আসো আসো। এরা আমার কাছে মনে হয়েছে যে 47-এর আগে, মানে পাকিস্তান বাংলাদেশ হওয়ার আগে, তারা কিন্তু এই এত অঞ্চলের মানুষ ঠেলে দিয়েছে পাকিস্তান করার জন্য। কারণ এটা তো বলতে নিয়ে না, ওখানকার ব্রাহ্মণ যে মানে ধর্মীয়গত দিক থেকে আছে, তারাও তাদের যে 3-4টা বর্ণ আছে তাদেরকেও ওই দেশে গেলে পাবে না, আমাদের দেশে নাই, যে ওখানকার গ্লাসে শুধু ব্রাহ্মণরাই পানি খেতে পারে। ওই গ্লাসে কেউ যদি টাচ করে তো তাকে কুপিয়ে মানে লাঠিয়ে মেরে ফেলা হয়েছে। অনেক কুয়া বলে, যেটাকে ইন্দ্রা বলে, পানি যদি কোনো কারণে নিম্নবর্ণের কেউ নেয় তাহলে একটা বিপদ, তার আর মৃত্যু ছাড়ার পথ নেই। এটা তো আমার দেশে নেয়। আমার দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট, মুসলমানরা শুধু না, ওই যে গ্লাসে খাচ্ছে পানি মুসলমানরা, সেই গ্লাসে হিন্দুরাও খাচ্ছে। এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করে না আমার একমাত্র এই দেশে। তা আমি কেন এই কথাটা বলছি, এটা 47 না, 71 না, 71-এ যারা যে ঘটনা তারা দেখাইছে যে আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা রাখছে, জাতিগতভাবে তাতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, এমন না যে অবজ্ঞা করা হয়েছে। কিন্তু বারবার 71-এ 16ই ডিসেম্বর বিশেষ করে দেখবেন আসলে ইন্ডিয়ায় তাদের মুক্তিযুদ্ধের বিজয় হিসাবে তারা এই দিবস পালন করে না, তারা তাদের যুদ্ধের দিবস পালন করে, যে ভারত পাকিস্তানকে পরাজিত করছে। এটা কি ধরনের ঘটনা? যৌথ বাহিনী আমরা গঠন করছিলাম, তো সেখানে আমাদের সর্বাধিনায়ককে আসতে দেয়, ওসমানী সাহেবকে আসতে দেওয়া হয়নি, তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল সিলেটে। অথচ আমাদের ওখানে প্রতিনিধি ছিল, এয়ার ভাইস কি যেন খন্দকার সাহেব, তাকে একটা চেয়ার দেওয়া হয়নি বুঝতে। তাহলে তো এটা পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হিসেবে তারা দেখছে। তো সেই ক্ষেত্রে আমরা ছাড় দেওয়ার পর সেটা একটা জিনিস খালি আমি মাথার মধ্যে রাখতে পারি, যে পাকিস্তানি সুসজ্জিত ট্রেন্ড একটা সেনাবাহিনী সেনাবাহিনী তাকে পরাজিত করছে কিন্তু এই দেশের মুক্তিযোদ্ধারা। আসলে বাংলাদেশের স্বাধীনতা তারাই দাবি করে, আসলে কি বল এই দেশে, এবং তাদের 15,000 মারা গেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু আমাদের প্রায় 30 লক্ষের ঊর্ধ্বে আমাদের মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে। 30 লক্ষ আর 15,000 এক জিনিস না তো। প্রতিবেশী হিসেবে তারা আসলে বাংলাদেশকে সহযোগিতা করেছিল, কিন্তু যে কৃতিত্বটা তারা নিচ্ছে আসলে সেই বিষয়টা সেটা শুধু মানে মিথ্যা না, এটা আজগুবি একটি ঘটনা। আমি যে কথাটা বলে শেষ করি, পাকিস্তানকে যে জাতি হারাতে পারে অন্য জাতিকে তারা খুব একটা তোয়াক্কা করবে, এটা ভাবা ঠিক হবে না। জি, ধন্যবাদ অধ্যাপক এম সাদুজ্জামান। আমরা দেখেছি যে কিছুদিন ধরে একটা কাঁটা তার দেওয়ার বিষয় এসেছিল, যেটা কিনা আন্তর্জাতিক নিয়মে যে সীমার মধ্যে দেওয়া উচিত তার থেকে বাইরে এসে তারা দিয়েছে, এবং এরপরে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনারকে তলব করার পরে ভারতেও কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছিল, এবং তারা বলেছে যে আন্তর্জাতিক নিয়ম মেনে তারা এই সীমানা দিচ্ছে, এবং তারা এখানে ডিভাইস বাতি বসানোর মতো বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিচ্ছে। আসলে তাদের এই পদক্ষেপগুলো কতগুলো আন্তর্জাতিক নিয়ম মেনে করা হচ্ছে, আসলে আমাদের সংক্ষিপ্ত আকারে বলতেন আমরা একবারই শেষ পর্যায়ে। এগুলো মোটেও আন্তর্জাতিক নিয়মে পড়ে না। আমাদের সীমান্ত নিয়ম গাইডলাইন 75-এই সই করা হয়েছে, সেটাই ছিল স্থায়ী কোভেনেন্ট, যে আন্তর্জাতিক আইনের আওতায় যে 150 গজ তার মধ্যে কোনো স্থাপনা থাকবে না, এটা নিয়ম। এখন তারা যদি হাসিনার সাথে তাদের পোষ্য হাসিনাকে দিয়ে সই করিয়ে নেয় এবং তারপর বলে যে এগুলো তো বাংলাদেশ অ্যাগ্রি করছে, জাস্ট ইটস আ জোক। এবং এরা অ্যাকচুয়ালি পায়ে পড়ে ঝগড়া করতে চায়। আর এই কথাটা না বললেই নয়, আগামী দিনে এগুলো কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া সব বোঝে, জানে, মার্কিনিরা এখানে সব তারা যে
এগুলা ছবি তুলে পাঠায়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে কিন্তু এগুলো সব এক্সপোজড হবে। ভারতের সবচেয়ে বড় নির্বুদ্ধিতা হচ্ছে যে তারা মনে করে যে বাংলাদেশকে এই যে তারা গত 15 বছর যেভাবে চাপিয়ে দিয়েছে, বর্ডার যা ইচ্ছা যাচ্ছে তাইভাবে বর্ডারকে তারা একটা ইয়েতে নির্বিচারে নিয়ম ভঙ্গ করেছে, সেটাই এখন তারা জোর করে চাপিয়ে দিতে চায়। এটা কিন্তু সেলফ ডিফিটিং, এবং আলটিমেটলি তাদের যে এইসব দূরভিসন্ধি এগুলো সব নিজেদের সমাজেই কিন্তু বের হয়ে আসছে। আমরা জানি যে এই যে আমাদের এখন এত ইউনাইটেড হয়ে গিয়েছে, বর্ডারের লোকেরা নিজেরাই যায়, ওই পাশের বর্ডারে এরাও দৌড়ে। গত 2-3 দিন থেকে আমরা দেখছি যে এই ধরনের ইয়ে। তবে প্রবলেম হচ্ছে এই যে এগুলো সবই মূলে হয়েছে যে ভারত যেভাবে 1947-এ আমাদের যেসব ন্যায্য অংশগুলো সেগুলো খাবলে নিয়ে গিয়েছে। আপনার এই 7 সিস্টার্স বলেন, শেরে বাংলা 1940 সালে লাহোর প্রস্তাবে এটা আমাদের সাথে থাকার কথা, এবং ভারতীয় রাজনীতি পুরো উত্তর পূর্ব ভারত বাংলাদেশের সাথে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে থাকার কথা, সেটা তারা মানেনি। এবং তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নিজেরাই স্বীকার করেছে যে আমরা উই গট দ্য নর্থ ইস্ট ইন এ প্ল্যাটার, মানে আমাদেরকে গিফট দেয়া হয়েছে। এটা মাউন্ট ব্যাটেন আর র্যাডক্লিফ মিলে আমাদেরকে যে কিভাবে ঠকিয়েছে। এই জন্যই তো আমাদের দেখেন আমাদের পপুলেশন কিন্তু খুব ইভেনলি স্প্রেড আউট হয়ে যেতে পারে। আমি তো বলবো যে আমাদের এই সীমান্তের নিয়ে যে সংঘাত হচ্ছে এটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ। ভবিষ্যতে সীমান্ত আবার পুনর্লেখন হবে, এবং সেটা হয়তো জিয়াউর রহমান যদি আজকে বেঁচে থাকতেন তাহলে এই পথে আমরা অনেক গত 16 বছরে ওই যে ফ্রেন্ডশিপ টু অল, হ্যাঁ, ম্যালিস টু নান, এই আজগুবি নীতি, জিয়াউর রহমান তো সেই ধারণা কখনোই এটা আমি তো আমরা তার সাথে কত সময় কাটিয়েছি, এই কথা এগুলো কেউ চিন্তাই করতে পারতো না। যে আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম দেশের নির্বাচন এবং সংস্কার নিয়ে, কথা বলছিলাম দেশের সাথে পাশের দেশের সম্পর্ক নিয়ে। আমরা আসলে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব বজায় রেখে এগোতে চাই, এবং সংস্কারের মাধ্যমে একটি সঠিক নির্বাচনে সেই সম্পর্ক আরও এগিয়ে যাবে বাংলাদেশ, এই প্রত্যাশা সবার। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।